শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 11 সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সভা শেষে এই তথ্য জানানো হয় যে স্বাস্থ্যবিধি মেনে আগামী 17 অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে তার আগে কোন বিশ্ববিদ্যালয় কিংবা কতজন শিক্ষক শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্য ছক আকারে ইউজিসিতে পাঠাতে হবে। আর এর মধ্যে কতজন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, কতজন 1 ডোজ নিয়েছেন, আবাসিক হলের কতজন শিক্ষার্থী টিকার আওতায় এসছে, এ সংক্রান্ত তথ্য ইউজিসিতে পাঠাতে হবে। আগামী 7-8 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে টিকাদানের অবস্থান সম্পর্কে একটি সম্পূর্ণ প্রতিবেদন, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। শিক্ষার্থীদের আলাদা দুটো লিস্ট থাকবেন, যাদের এনআইডি আছে, যাদের এনআইডি নেই। যদি স্বল্প সময়ের মধ্যে এনআইডি পেতে অসুবিধা হয় তাহলে অন্য আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদের টিকাদানের ব্যবস্থা করা হবে। এদিকে দেশে আজ করোনায় আরও 102 জন প্রাণ হারিয়েছেন, 4698 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 25,729 মোট মৃত্যুর সংখ্যা। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 13.07% এবং গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 34,111টি। এ পর্যন্ত মোট 14,82,628 জন শনাক্ত হলো দেশে। এছাড়া 8,314 জন সহ মোট 13,97,885 জন সুস্থ হয়েছে। মৃত 102 জনের মধ্যে পুরুষ 52 জন, নারী 50 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 37 জন প্রাণ হারিয়েছেন, চট্টগ্রামে 24, সিলেটে 13, খুলনায় 8, বরিশালে 6, রাজশাহীতে 5, ময়মনসিংহেও 5 এবং রংপুরে 4 জন প্রাণ হারিয়েছেন। চন্দ্রিমা উদ্যানের কবরে কি জিয়াউর রহমানের লাশ আছে? কেউ কি জিয়াউর রহমানের লাশ দেখেছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চন্দ্রিমা উদ্যানের কবরে যে জিয়াউর রহমানের লাশ নাই সেটা খালেদা জিয়াও জানেন। জাতীয় শোক দিবসে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 75 পরবর্তী সময়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছে। শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশে আসার পর তাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে বলেও জানান তিনি। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে? তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। তারা কি দেখেছে কখনো, বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি। এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। তার জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। সরকারের নির্যাতনের স্টিম রোলারে গোটা জাতি বিপন্ন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গোরানে করোনা হেলথ সেলের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করে তিনি বলেছেন, চুরি করার জন্য টিকা নিয়ে সরকার তেলেসমাতি কাণ্ড করছে। আদালত দলীয়করণ করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে জামিন দেওয়া হয়নি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষের কথা বলার অধিকারও হরণ করা হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল প্রতিষ্ঠা করেছে। আপনারা ব্যর্থ হচ্ছেন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে। আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই করোনা মোকাবেলা করতে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই টিকা নিয়ে তেলেসমাতি করার কাণ্ডের কারণটা কি জানেন? চুরি করা। তারা টিকা নিয়ে দুর্নীতি করেছে, টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে। জিয়াউর রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এমন অভিযোগ করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাম্মার রেজাউল করিম। তিনি বলেছেন, তার স্বাক্ষরেই আইনে পরিণত হয় ইনডেমনিটি অর্ডিন্যান্স। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেছেন। সে সময় যারা বঙ্গবন্ধুর নিরাপত্তায় গাফিলতি করেছিলেন তারাও দায়ী। মন্ত্রী আরও বলেছেন, 15 আগস্টের রাজনৈতিক নেতারা কোথায় ছিলেন? সেদিনের আওয়ামী লীগ নেতাদেরও কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে। যারা মোশতাকের মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিলেন তারাও দায়ী বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু হত্যার বিচার অসমাপ্ত রয়েছে।
এখনো সুযোগ আছে। কমিশন গঠন করে সম্ভব ফৌজদারি কার্যবিধির 173-3 খ ধারা অনুযায়ী নতুন করে তদন্ত করে ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আবার তাদের অংশের বিচার করাও কিন্তু সম্ভব। আইনে কোথাও কোনো বাধা নাই। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি 13 সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের আদেশ কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ঠিক একই সাথে জামিন শুনানি এগিয়ে 2 দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল বেঞ্চ এই রুল দিয়েছেন আজ। 1 সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। আদালত বলেছেন 21 দিন পরে তারিখ দেওয়ার কি আছে, অভিযুক্তের জামিন আবেদন শুনানির অধিকার আছে, কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য 13 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন, যে আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে। 22/8/2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না এবং আমাদের যে বেইল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না তৎমর্মে রুল ইস্যু করেন। এবং এই রুলটা 1/9/2021 তারিখে মাননীয় বিচারপতি এই দ্বৈত বেঞ্চ এটাকে আমরা ফিক্স করে দিয়েছেন শুনানির জন্য। অবশেষে জাপান থেকে আসা 2 শিশুর বিষয়ে সমঝোতার দিকে এগোচ্ছে মা ও বাবা। দুপুরে রাজধানীর 3 স্কয়ার ভিকটিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের সাথে দেখা করে এই তথ্য জানিয়েছেন তারা। মা নাকানো এরিকো এবং আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের বাইরেও 2 পরিবার একসাথে বসবেন, বাচ্চাদের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্তই নেবেন। বাবা ইমরান শরীফ জানিয়েছেন সেন্টারে থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত এবং অসুস্থ হয়ে যাচ্ছে 2 শিশু। সমঝোতা করতে তিনি আগেই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মায়ের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। তবে সন্তানদের কল্যাণের জন্য যা করতে হবে তাই করবেন বলেও তিনি জানিয়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করা যায়, আমি আশা করি স্বল্পতম সময়ের ভিতরেই আমরা কাছাকাছি আসতে পারব। নানান ধরনের সমঝোতা করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, বাচ্চাদের ভবিষ্যতেই মূল জিনিস। কথা দিয়েছিলেন আমরা বসবো, তো তারপরে আবার ওনারা ক্যান্সেল করে দিয়েছিলেন। আমার খুব মন খারাপ ছিল সেই দিন যখন ক্যান্সেল করেছিলেন ওনারা। তো আজকে অনেক অনুরোধ করে ওনাদেরকে প্লিজ আমরা একটু কথা বলি। কথা বলাতে কিছু যায় আসে না, কোর্টে তো বলেছে আলাপ করো। আপনার বাচ্চারা কেমন আছে এখানে? খুব ডিপ্রেসড। কেন? মন খারাপ খুব। কেন? আমার বাচ্চারা অসুবিধা আছে এখানে। Yes, sure. This is not 5-star hotel, sure, but at least this place is clean, safe, and the people, and secured. Yes. দিনাজপুরে মা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা মামলায় চিরির বন্দরের ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির 8 সদস্যের তদন্ত দল। সকালে চিরির বন্দরের নন্দেরাই এলাকায় অপহৃতের বাসায় যান ডিবির ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত দল, আর সেখানে মা ছেলে তার সাথে কথাও বলেন। স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে এই প্রতিনিধি দলটি। এর আগে গ্রেফতার 5 আসামির একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গতকাল রাতে রেকর্ড করা হয় ফজিউল আলম পলাশের জবানবন্দি। সোমবার চিরির বন্দরের নান্দেরাই গ্রামে একটি বাড়ি থেকে মা জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে আটক করা নিয়েই রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল হাসানুল ফারুক পরে জাহাঙ্গীরের মোবাইল থেকে স্বজনদের কাছে ফোন করে 50 লাখ টাকা দাবি করে তারা। স্বামী স্ত্রী দুজনেই পুলিশ সার্জেন্ট, কিন্তু স্ত্রীকে নির্যাতন, যৌতুক দাবি, ভুয়া তালাকনামা দেখিয়ে আবার বিয়ে, এমন সব অভিযোগ সার্জেন্ট ওমর ফারুকের বিরুদ্ধে। নারী নির্যাতন এবং প্রতারণার মামলা করেন ভুক্তভোগী ওই নারী সার্জেন্ট। অভিযোগের সত্যতা উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সব অস্বীকার করে বলছেন যে তিনি পুরুষ নির্যাতনের শিকার। আগামী সপ্তাহে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের উপরে শুনানি হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 6-এ সিআইডির তদন্ত প্রতিবেদনও দ্রুতই দেওয়া হবে। আসামি ওমর ফারুক প্রেম করাচ্ছে, পরকীয়াটা ছাড়েননি বিয়ের পরেও। তো কন্টিনিউয়াসলি উনি যখন বারবার পড়ে তখন বাধ্য হয়ে বাদী অভিযোগ করে পুলিশ ডিপার্টমেন্টে তার এই ধরনের দুর্ব্যবহার, তারপরে তার থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে নেওয়া। প্রমাণ করেছি যে সে নির্যাতন করেছে এবং সে যৌতুক দাবি করছে এবং এর সপক্ষে মামলার যে অভিযোগকারী সে যে অভিযোগ করছে সেটি আমার কাছে প্রমাণিত হয়েছে। যেহেতু আমি একজন আইনের লোক হয়ে এত বড় একটা প্রতারণার শিকার হয়েছি, এভাবে নির্যাতিত হয়েছে, এই জন্য আমি অবশ্যই ন্যায় বিচার চাবো। ও একটার পরে একটা মামলা হামলা হয়রানি আমার করে যেতেছে, এখানে আমি তার বিরুদ্ধে কোনো যৌতুকের অভিযোগ চাপতেই নাই। আমি এক কথায় আমি এখন ভাই পুরুষ নির্যাতনের শিকার। বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের কোনো আইন থাকতো তাহলে আমি আরো আগে ব্যবস্থা নিতাম তার বিরুদ্ধে।
দেশে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন এখন সম্ভব বলে ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই ইস্যুটি বাংলাদেশের ক্রিকেটে 21 বছরের পুরনো। বিসিবির আলোচিত বার্ষিক সাধারণ সভা শেষে কথা তিনি বলেছেন। রাজধানীর একটি হোটেলে দীর্ঘ 4 বছর পরে দুপুর 12টায় এই সভা শুরু হয়। শুরুতে গত 4 বছরে দেশের মৃত ক্রীড়া ব্যক্তিত্বদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপরে উপস্থাপন করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের উপর একটি ভিডিও, যেটিকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অর্জন বলছেন বিসিবি সভাপতি। সভায় 3 বছরের আয় ব্যয়ের হিসাব অনুমোদন সহ ক্রিকেটের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। সভা শেষে বিসিবি সভাপতি বলেন, আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠন ও বাস্তবায়নের জন্য সব কাজ শেষ করেছেন তারা। যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। এটার সাথে কোনোটাই তুলনা হয় না এখন পর্যন্ত, যত কিছুই করি না কেন। সো বিশ্বকাপ আমাদের বাংলাদেশে এসছে। কিছু ব্যাংক খুললেও এখনও লেনদেন হচ্ছে না আফগানিস্তানের কোনো ব্যাংকে। বুধবার কাবুলে বিভিন্ন ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা যায়। তালেবানের ঘোষণা অনুযায়ী বুধবার সব ব্যাংক খোলার কথা ছিল এবং ভোর থেকেই মানুষ ছুটতে থাকে। তবে ব্যাংকের সামনে ছিল উপচে পড়া ভিড়। বহু লোক সমাগম হলেও লেনদেন হয়নি। বেশিরভাগ ব্যাংকের গেটই ছিল বন্ধ। সোমবার দেশটির ব্যাংক গভর্নর হিসেবে মোহাম্মদ ইদ্রিসের নিয়োগ চূড়ান্ত করে তালেবান। বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে আফগানিস্তানের লাখ লাখ মানুষ। বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমায় এগিয়ে আসে আফগানিস্তান থেকে উদ্ধার অভিযানের গতি বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো। বুধবার প্রতি 39 মিনিটে কাবুল বিমানবন্দর ছেড়ে গেছে একটি বিমান। 24 ঘন্টা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের 90টি সামরিক বিমানেই 19,000 মানুষ সরিয়ে নেওয়া হয়। তালেবান ক্ষমতা দখলের পর কাবুল থেকে 88,000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এরই মধ্যে বাড়ছে কাবুল বিমানবন্দর এলাকার নিরাপত্তার ঝুঁকি নিয়ে শঙ্কা। বুধবার আবারও বিমানবন্দরে হামলার বিষয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। 31 অগস্টের মধ্যে মিশন শেষের পথেই আছে। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার মার্কিন ও আফগান সহযোগীদের সরিয়ে আনা, আর অনেকখানি সফলও হয়েছি। শেষ দিকে সেনা আর অস্ত্র সরঞ্জাম ফিরিয়ে আনাকে গুরুত্ব দেয়া হবে। যতটুকু সম্ভব আফগানদের আশ্রয় দেওয়ার চেষ্টা করব। ডেডলাইন শেষ হলেই আমাদের কাজ থেমে যাবে না। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে তালেবানকে চাপ দিতে চাই, যাতে আরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে আনতে পারি। আফগানিস্তান, বিশেষ করে কাবুলের পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিনই ঝুঁকি বাড়ছে। উদ্ধার অভিযান চলছে, তবে সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনায় রাখতে হবে। পুরোদমে উদ্ধার অভিযান চললেও কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া সব আফগান নাগরিক দেশ ছাড়তে পারবেন কিনা সেটি নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং আতঙ্ক আর উদ্বেগের মধ্যেই হাজার হাজার মানুষ দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অনেকেই অস্থিরতার সুযোগে উন্নত দেশে পাড়ি জমাতে চাইছেন। তাদের হাতে বৈধ কাগজপত্র নেই, কিন্তু ইলেকট্রিক বা ফোন বিল দেখিয়েই এয়ারপোর্টে ঢুকতে চাচ্ছেন। এমনকি নর্দমার হাঁটু পানিতে দাঁড়িয়ে অপেক্ষাও করতে কোনো দ্বিধা নেই। সাথে থাকা খাবার শেষ হয়ে আসায় বাইরের খাবার কিনতে হচ্ছে। এর আবার সুযোগ নিচ্ছে একটি অসাধু চক্র। তারা একটি পানির বোতল $40 বিক্রি করছে, যা বাংলাদেশি মুদ্রায় 3,500 টাকা পড়ে। এক প্লেট ভাত খেতে $100 খরচ করতে হবে, যা বাংলাদেশি টাকায় 8,500 টাকার মতো। কাবুল বিমানবন্দরের দিকে ভিড় বেড়েই চলেছে। দিন দিনই খারাপ হচ্ছে পরিস্থিতি। সবচেয়ে দুর্দশায় নারী ও শিশুরা। অনেকের সাথে থাকা অর্থ ফুরিয়ে আসছে। এক বোতল পানি বিক্রি হচ্ছে $40, এক প্লেট ভাতের দাম রাখছে $100। আফগান মুদ্রায় নয়, বরং ডলারের বিনিময়ে কিনতে হবে, যা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। চট্টগ্রামে জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে নিখোঁজ সবজি বিক্রেতার খবর গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম এবং তার 2 দিনেও খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সম্ভাব্য সব স্থানে খুঁজলেও সন্ধান মিলছে না। হতভাগ্য ওই ব্যক্তির পরিণতি আসলে কি কেউই জানে না। খালপাড়ে অপেক্ষায় তার স্বজনরা। 2 মাসের মধ্যে এ ধরনের 2টি ঘটনায় 3 জনের মৃত্যুতে স্থানীয়রা বেশ ক্ষুব্ধ। এখানেও মানে যে জায়গায় পড়ছে সেই জায়গায় আমরা চালিয়ে ফেলছি ডাইরেক্ট। কালকে রাতেও আমরা প্রায় রাতের 9টা বাজে ওইখানে ট্রাই করছি। এই যে একটা সাধারণ মানুষ যে পরে তার জীবনটা চলে গেল, তার ফ্যামিলির দায়ভারটা নেবে কি? কোনো কিছু না দেওয়ার কারণে তো এই দুর্ঘটনাটা হয়েছে। তো দায়িত্ব এদের। প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে, আবার পানির স্রোতের পরিমাণও বেড়েছে। সে কারণে আসলে চিন্তা করতে মানে আমরা ধারণা করছি যে হয়তো এটা
কর্ণফুলী নদীতেই গিয়ে কি পড়েছে কিনা। দেশের মধ্যাঞ্চলের প্রধান নদ নদীর পানি নিম্নাঞ্চল প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে। রাজবাড়ীতে গোয়ালন্দ পদ্মার পানি এখন 46 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যেটি হচ্ছে তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চল সব তলিয়ে গেছে। দুর্ভোগ দিন দিন বাড়ছে। পদ্মার সুরেশ্বর এবং আরিচা পয়েন্টের পানিও বাড়ছে। যমুনা, ধলেশ্বরী, গড়াই, আত্রাই, মেঘনা সহ কয়েকটি নদীর পানি নিচু এলাকায় প্রবেশ করছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃষ্টিপাতের যেই পরিমাণ সেটিও দিন দিন বাড়ছে। ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশে ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার রাত 8:30টায় পাহাড়ি ঢল উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়ি বাঁধ ভেঙে যায়। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া, কেসমত ঘনিয়ামোড়া এই গ্রাম প্লাবিত হয়। মুহুরী নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এমন ভাঙন উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলেও আশা করছেন স্থানীয়রা। শরীয়তপুরের জাজিরায় নির্মাণের পর চালুর অপেক্ষায় নতুন ফেরিঘাট। বুধবার ঘাটে নির্মাণ কাজ শেষ করে বিআইডব্লিউটিএ। তাদের আশা শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল করবে মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে। এই পরিকল্পনা অনুযায়ী এখন থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া নৌযান মাদারীপুরের পরিবর্তে শরীয়তপুরের নতুন ঘাটে ভিড়বে। এতে 4 থেকে 5 কিলোমিটার নৌযাত্রার সময় কমবে। চট্টগ্রামের সিআরবিতে প্রকৃতি পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন 14টি লায়ন্স ও লিও ক্লাব। এতে অংশগ্রহণকারীরা বলেছেন বন্দরনগরীর ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি ধ্বংস নয়, রক্ষা করতে হবে। সিআরবি প্রকৃতির দান, অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের আধার। আরেকটি সিআরবি সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। এখানে হাসপাতাল নির্মাণের আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় লায়ন্স ক্লাবের নেতারা। পাহাড়, নদী, সাগর ঘেরা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উদ্ভিদের বৈচিত্র্য লক্ষণীয়। গেল মার্চ থেকে 5 মাসে বন্দরনগরীর 20 পাহাড়ে গবেষণায় মিলেছে 495 প্রজাতির উদ্ভিদের অস্তিত্ব, যার বেশিরভাগই ওষুধি। তবে সংরক্ষণের উদ্যোগ না নিলে অনেক প্রজাতি বিলুপ্ত হবে বলে গবেষকরা শঙ্কা করছে। আনুষ্ঠানিকভাবে গবেষণা ফল প্রকাশ করে গবেষকদের সংগঠন ইকো এতে উদ্ভিদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশও জানায় তারা। দীর্ঘ 4-5 মাস আমরা কাজটা করেছি। করার পরে আমরা দেখতে পেয়েছি যে আমরা 495টা উদ্ভিদ পেয়েছি। এর মধ্যে আরও কিছু উদ্ভিদ আছে যেগুলো আমরা শনাক্ত করতে পারিনি। স্যাটেলাইট চিত্র যদি আমরা দেখি, সিআরবিটাই যদি আমরা বলি, যে পরিমাণ বনায়ন ছিল, সবুজ ছিল, ডে বাই ডে এটা 2021 সালে এসে কিন্তু অনেক হারিয়ে গেছে। সড়কের পাশে এবং বিভাজকে যে সমস্ত উদ্ভিদগুলো লাগানো হয়েছে তার ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি উদ্ভিদ এবং এগুলো কিন্তু অনেক টাকা খরচ হয়। অথচ আমরা আমাদের দেশীয় প্রজাতির যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেগুলো খুব কম খরচে আমরা নিজেরা এগুলোকে চারা উৎপাদনের মাধ্যমে রোপণ করতে পারি। আফগানিস্তানে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও সুযোগ সুবিধা অনুযায়ী তাদের দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে ইস্কাটনে নিজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 6 সপ্তাহ আগে আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের সতর্ক করা হয়েছিল। সেখানে বাংলাদেশের মিশন নেই। উজবেকিস্তানের মিশন পুরো বিষয়টি দেখভাল করছে, যে কারণে কিছুটা হলেও জটিলতা আছে। থেকে গেছেন ওখানে, তো এখন ওদের আমরা আনার চেষ্টা করতেছি এবং আমরা কিভাবে কি করবো এটা বলতে চাই না, কারণ ওখানে খুব ফ্লুইড সিচুয়েশন। সো উই ডোন্ট ওয়ান্ট টু মেক এ বিগ হেল অফ ইট। তখন ওদের আটকা দিবে। তো উই ডোন্ট ওয়ান্ট টু, উই আর ডুইং আওয়ার বেস্ট। আফগানিস্তানের পানশির উপত্যকা ঘিরে অচল অবস্থা এখনো কাটেনি। ছোট প্রদেশটিকে ঘিরে রেখেছে তালেবান সদস্যরা। জ্বালানি সরবরাহ, খাবার, প্রদেশের এসব কিছুই বন্ধ। প্রবেশ পথেও কড়া পাহারায় পানশিরের প্রতিরোধ বাহিনী। কিন্তু কিছু গণমাধ্যম বলছে যে বৃহস্পতিবার তালেবানের সাথে আলোচনায় বসছে পানশিরের একটি প্রতিনিধি দল। উপত্যকার নেতারা ছাড়াও দলটিতে রয়েছে ঘানি সরকারের বেশ কয়েকজন এমপি। 31 আগস্টের পরেও মার্কিন এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেবে তালেবান। বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে সমঝোতার তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত মার্কিনী এবং দেশত্যাগী ইচ্ছুক আফগানদের সরানো শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো সময়সীমা মানা হবে না। তালেবানও সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 15 আগস্ট কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরে দেশ ছাড়ার হিড়িক পড়ে আফগান নাগরিকদের।
For the remaining roughly 1,000 contacts, আফগানিস্তানে অন্তত 1,500 মার্কিনি এখনও আটকা। তাদের উদ্ধারে সব রকম চেষ্টা চলছে। একটি বিষয় স্পষ্ট করতে চাই, যতদিন মার্কিন নাগরিক এবং দোভাষীদের উদ্ধার না করা যাবে ততদিন কোনো ডেডলাইন মানব না। 31 আগস্টের পরও চলবে উদ্ধার তৎপরতা। তালেবানও সর্বসম্মুখে প্রতিশ্রুতি দিয়েছে মার্কিনি, দেশত্যাগে ইচ্ছুক আফগান এবং অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিবে। there is no deadline on our work to help. কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ব্যস্ত মহাসড়কে অবতরণে বাধ্য হল একটি বিমান। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টিয়াগোতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাস্তায় চলমান কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, 2 জন আহতও হয়েছেন। তবে বিমানের পাইলট ও একমাত্র যাত্রী অক্ষত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ করেই রাস্তায় সিঙ্গেল ইঞ্জিনের PA-32 বিমানটিকে নেমে আসতে দেখেন তারা। কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পরে রাস্তায় ডিভাইডারে আটকে যায় বিমানটি। এ সময় এর একটি পাখা ভেঙে যায়। রাস্তায় দেখা যায় তখন দীর্ঘ যানজট। কেন বিমানটি জরুরি অবতরণে বাধ্য হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে মেক্সিকোতে আবার নৌবাহিনীর হেলিকপ্টার আছড়ে পড়ল। বুধবার স্থানীয় গণমাধ্যম সেই ভিডিও প্রকাশ করেছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। হারিকেন গ্রেসের আঘাতে বিপর্যস্ত এলাকায় ত্রাণ সরবরাহ এবং উদ্ধার কাজ পরিচালনার জন্যই এই উড়োযানটি যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের পরেই তাতে যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন পাইলট। সাবধানে অবতরণের চেষ্টা করলেও সেটি আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি, তবে গুরুতর আহত হয়েছে। আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল গাজা উপত্যকা। বুধবারও ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর আহত হন 9 ফিলিস্তিনি। হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন। বিভিন্ন এলাকা এবং কর্মসূচির বিরুদ্ধে অবরোধ দেওয়ার প্রতিবাদে নামেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের ছত্রভঙ্গে ফাঁকা বুলেট এবং টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল আগুন লাগিয়ে টায়ার ছুড়ে মারছিল বিক্ষোভকারীরা। প্রতিরোধ গড়ে তুলতেই এই হামলা। নাইজেরিয়ায় এক গ্রামে বন্দুকধারীদের হামলায় 36 জন প্রাণ হারিয়েছেন। গ্রামের বেশিরভাগ বাড়িঘর এতে ধ্বংস করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় জোশ শহরে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে হামলা হয় ইয়েলওয়া জঙ্গম নামের গ্রামটিতে। এলোপাতারি গুলিতে হতাহতের ঘটনা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে। আর অঞ্চলটিতে প্রায় জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা এবং ফুলানি গোষ্ঠীর মধ্যে, তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাত প্রায় নিয়মিতই হচ্ছে এখানে। রাজধানীর মিরপুরে ভয়াবহ গ্যাস লাইন বিস্ফোরণে নারী শিশুসহ 7 জন দগ্ধ। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত 11:30টার দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের কথা বলা হলেও তদন্তের পরেই আসলে প্রকৃত কারণ জানা যাবে। গ্যাসের পানি বের করতেছিল না, দেখলাম পাইপ বের করতেছে, আর আমরা উপরে গেছি, এই ড্রিম করে আওয়াজ বেরিয়েছে। পুরো এই এলাকার মনে করেন এমনভাবে কাঁপছে, সবাই ভয় পেয়েছে। পরে জানলার কাছ মাথা এসে হাতে উতে লাগছে। আইসিইউতে এখন 4 জন আছে, তো ওনাদের প্রাথমিক ট্রিটমেন্ট চলতেছে। প্রায় 1.5 ঘন্টা ফায়ার সার্ভিস এবং আমাদের লোকাল চেষ্টায় সেটা কন্ট্রোল করা হয়েছে, কিন্তু গ্যাসের একটা লোক তিতাস গ্যাস থেকে একটা আসে নাই। রাইজারটা বিস্ফোরণ হয়ে বাস্ট হয়ে জানালা টানালা সব ভেঙে যায়। আর এই ঘটনায় 7 জন লোক আহত হয়। তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদেরকে নেওয়া হয়। চীন ভারতের পর এবার রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও বৃদ্ধি করতে আগ্রহী বাংলাদেশ। ভ্যাকসিন সহায়তা ও সম্পর্ক উন্নয়নে মস্কোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইঙ্গিতে প্রধান লক্ষ্য রাশিয়ার মার্কেটে শুল্কমুক্ত রপ্তানির অনুমতি। প্রতিমন্ত্রী মনে করছেন, দুই দেশের মধ্যে আন্তঃসরকার চুক্তি ও ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিলের সাথে সমঝোতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নের গতি বাড়বে। খাতভিত্তিক উন্নয়নে দুই দেশের জাতীয় কমিটি কাজ করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আমাদের মন্ত্রণালয়গুলি খাত ভিত্তিক এবং ইস্যু ভিত্তিক দুটো দেশ মিলে জাতীয় কমিটি হবে এবং তারা সেই কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন। এবং সেখানে আমাদের টপ প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে রাশিয়ান মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস অফ আওয়ার এক্সপোর্টেবলস, যে রাশিয়ার সাথে ইন্টার গভর্নমেন্টাল কমিশন চুক্তি সই হয়েছে এবং বৈঠকও হয়েছে 2টো পর্যন্ত। আমরা কোঅপারেট করছি, সামনের দিনে কোঅপারেশনটা কন্টিনিউ থাকবে এবং বেসড অন দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি
দ্রুততার সাথে অগ্রাধিকার ভিত্তিতে যেন করা হয়। যে রাশিয়ানদের সাথে স্পুটনিকের ওইটা এখন ওদের কাছে আছে, কিন্তু ওইটার থেকে আমাদের সাইড সব ক্লিয়ার হয়ে গেছে। তা আমরা পুশ করছি যে ওইটা যাতে তাড়াতাড়ি হয়। নীতি সুবিধায় লাগাম টেনে ধরায় বেরিয়ে আসতে শুরু করেছে ব্যাংকের আসল চিত্র। চলতি বছরের 6 মাসে খেলাপি বেড়েছে প্রায় 9,500 কোটি টাকা। ঋণের প্রায় 9% খেলাপি বিতরণ করা হয়েছে। সরকারি ব্যাংক এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন কিস্তি পরিশোধে এখনো সুবিধা পাচ্ছেন গ্রাহকরা, তবে খেলাপি এর প্রকৃতি আরও খারাপ। এটি পুরোপুরি প্রত্যাহার হলে খেলাপির পরিমাণ আরও বাড়বে। আর ব্যাংকাররা বলছেন করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য, আবার সক্ষমতা থাকার পরও টাকা পরিশোধে অনেকে এটিকে সুযোগ হিসেবেই কাজে লাগাচ্ছেন। আমরা কোভিড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি নাই, তো স্বাভাবিকভাবে ডিসেম্বরের পরে তো এই লোন ডিফারমেন্টটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু ক্যাশ ফ্লো আসছে, কিছু কিছু আসছে না। যাদের কাছ থেকে আসছে না তারা কিন্তু এখনও এফেক্টেড। তো সামনে যদি এগুলো চলে আসে তাহলে আবার দেখা যাবে যে এনপিএল কমে যাচ্ছে। ব্যাংকিং করতে গেলে, ব্যবসা করতে গেলে একটা ডিফল্ট কেস হবে, এটা সব জায়গায় পৃথিবীর আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার বাইরেও আরেকটা আছে, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনেকে টাকা পয়সা দিতে চান না। এমনি স্বাভাবিকভাবে আমাদের দেশের উইলিংলি বা আপনার নন পারফর্মার তো অনেক আছে, তো সুতরাং খেলাপি তো অনেক বাড়বে। প্রত্যেকটা লোনের স্ট্যাটাস কিন্তু সেলে ইনক্লুড করতে হবে। যদি তারা শো না করে তাহলে পরবর্তী সময় কিন্তু আমাদের ইন্সপেকশনে কিন্তু ধরা পড়বে। সো আমাদের টার্গেট থাকবে যে ক্লাসিফিকেশনের পার্সেন্টেজ কমে আনা, এবং সেটা কিন্তু রিকভারি অ্যাজ ওয়েল অ্যাজ নতুন টাকা, নতুন লোন দিতে হবে। করোনা ভাইরাসের মোট প্রাণহানি 45 লাখের বেশি। দীর্ঘ 3 মাস পর আবারও দিনে 11,000-এর উপরে মৃত্যু দেখল গোটা বিশ্ব। দৈনিক মৃত্যু সংক্রমণ শনাক্তের শীর্ষে আবারও যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে 1300-র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরের অবস্থান ইন্দোনেশিয়া, 1000-এর উপরে মানুষ সেখানে প্রাণ হারিয়েছে। ভারতেও আবার করোনার বিস্তার বেড়েছে। এদিন প্রায় 6 শতাধিক মানুষের প্রাণ গেছে দেশটিতে। মেক্সিকোতে 940, ব্রাজিলে 900, রাশিয়ায় 8 শতাধিক, ইরানে 665 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে মোট শনাক্ত 21,47 লাখের উপর। বুস্টার ডোজের সুযোগ সুবিধার ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছানো যাচ্ছে না। এমনকি মানব শরীরের জন্য তৃতীয় টিকা কতটা নিরাপদ সেটাও জানা নেই। দ্বিতীয় সমস্যাটি হলো, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ ভ্যাকসিন কিনতে পারছে না, সেখানে গুটি কয়েক রাষ্ট্রে দেয়া হচ্ছে বুস্টার ডোজ। তাই মহামারী মোকাবেলায় সত্যিকারের সম্প্রীতি প্রয়োজন। করোনা টিকার অপচয় রোধে বিশেষ এক যন্ত্র বানিয়েছেন থাইল্যান্ডের গবেষকরা। অটোভ্যাক নামের এই মেশিন ব্যবহারে আর টিকার এক ফোঁটাও নষ্ট হবে না। ম্যানুয়ালি অর্থাৎ হাতে বের করলে অ্যাস্ট্রাজেনেকার একটি ভায়াল থেকে 10 ডোজ টিকা নেওয়া হয়, কিন্তু অটোভ্যাক নামের এই রোবোটিক আর্ম প্রতি ডায়াল থেকে টিকা সংগ্রহ করতে পারে 12 ডোজ। এতে এক বিন্দু টিকাও অপচয় হয় না। এর ফলে অতিরিক্ত 20% টিকা পাওয়া যাবে। প্রতিটি ভায়াল থেকে টিকা সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের উপরেও চাপ কমাবে এই মেশিন। এরই মধ্যে থাইল্যান্ডের কিছু টিকাদান কেন্দ্রে এটির ব্যবহার শুরু হয়েছে। সিরিঞ্জের মতো যন্ত্রাংশ সহ অটোভ্যাক মেশিনটির দাম পড়বে $76,000 মতো। প্রতিটি ভায়াল থেকে অতিরিক্ত 20% টিকা পাওয়ার গ্যারান্টি দেয় মেশিন। 10 ডোজের বদলে পাওয়া যাবে 12 ডোজ। টিকা সংকটের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভায়ালের ক্ষেত্রে হয়তো পরিমাণটুকুকে খুব কম মনে হবে, কিন্তু বৃহৎ পরিসরে তাকালে দেখবেন অটোভ্যাক ব্যবহারে 10 লাখ মানুষের জন্য টিকা কিনে প্রয়োগ করা যাবে 12 লাখ মানুষকে। এতে স্বাস্থ্যকর্মীদের হিউম্যান এররেরও আশঙ্কা আছে। তাছাড়া এক ফোঁটা টিকাও অনেক গুরুত্বপূর্ণ। এই মেশিন ব্যবহারে নার্সদের ওপর চাপ কমবে। প্রয়োগের জন্য স্বয়ংক্রিয়ভাবেই সিরিঞ্জ প্রস্তুত থাকবে। দূষিত হওয়ার আশঙ্কায় মডার্নার 16 লাখের বেশি ভ্যাকসিন ডোজ প্রয়োগ স্থগিত রেখেছে জাপান। এই ঘোষণা বৃহস্পতিবার আসে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 5,60,000 ভায়াল রয়েছে এমন একটি ব্যাচে পাওয়া গেছে রহস্যজনক উপাদান। ধারণা করা হচ্ছে উৎপাদক স্থান স্পেন থেকেই ভ্যাকসিনগুলো দূষিত হয়েছে। অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দেশটিতে করোনার টিকা বিক্রি বন্টনের সাথে জড়িত তাকেদা ফার্মাসিউটিক্যালসের সাথে যৌথভাবে বিষয়টির তদন্ত করছে মডার্নাও। জরুরি সতর্কতা হিসেবেই 3 ব্যাচ ভ্যাকসিন পাঠানো স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। জাপানি গণমাধ্যম বলছে 7টি ভ্যাকসিন সেন্টারে 39টি ভায়ালে শনাক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত ওই উপাদানটি। করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের কোচ মিসবাউল হক।
মঙ্গলবারই উইন্ডিজের বিপক্ষের সিরিজ শেষে দেশে ফেরার আগে নিয়ম মেনে করোনা টেস্ট করা হয় পাকিস্তান দলের। সেখানে করোনার সংক্রমণ ধরা পড়ে দলের হেড কোচ মিসবাউল হকের শরীরে। হেড কোচের এই পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত তার দেশে ফেরা হচ্ছে না। জ্যামাইকাতেই 10 দিনের কোয়ারেন্টাইনে থাকবে। নেগেটিভ ফল পেলেই কেবল পাকিস্তানে ফিরতে পারবেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতা 2021-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার। সকালে আর্মি শুটিং রেঞ্জে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় 98 জন প্রতিযোগী 7টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার বলেছেন, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসকে সামনে রেখে শুটারদের প্রস্তুত করা হচ্ছে। শুটিং এমন একটা জিনিস যেটা আমরা আমাদের এই শুটারদেরকে ভালোদেরকে আমরা ফিল্টারিং করে জাতীয় পর্যায়ে নিয়ে এসে আমরা কিন্তু একটা জাতিকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বড় কিছু উপহার দিতে পারি। কমনওয়েলথ অলিম্পিক টার্গেট করে যদি আমরা এগিয়ে যাই, আমাদের কয়েকজন শুটারদেরকে সেভাবে করে তৈরি করি, অবশ্যই আমরা সেটা অর্জন করতে পারবো। বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষা রাজনীতি করতে গিয়ে নিজেদের পরিচয় অবস্থান ভুলে গেছে। বিকেলে বিআরটিসির শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবেই ওবায়দুল কাদের বলেছেন, তাদের এই বক্তব্য নিজেদের স্বাধীনতা বিরোধী চরিত্রকে জনগণের কাছে আরো স্পষ্ট করে তুলেছে। 48 বিলিয়ন ডলার, এই যে জীবন ও জীবিকা, তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা পোস্ট কোভিড জটিলতার মতো মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির সাথে থেকে রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক জটিলতায় পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষা রাজনীতি করতে গিয়ে তারা এখন নিজেদের পরিচয় অবস্থানও ভুলে গেছে। ভারতীয় মায়ের কাছে থাকবে তার 2 বছর 8 মাস বয়সী শিশু। তবে বাবা সপ্তাহে 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন, এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 2 মাস পরে এই বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে, আর ওই সময় এই বিষয়ে শুনানি হবে। যেহেতু এই শিশুর বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, তাই তার মা থাকবেন আইন ও সালিশ কেন্দ্রের ভিকটিম সাপোর্ট সেন্টারে। 2017 সালে ভারতের হায়দ্রাবাদে এক নারীকে পছন্দ করে বিয়ে করেন ঢাকার বাড়িধারার এক ব্যবসায়ী পরিবারের সন্তান। 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন 9টা থেকে 6টার মধ্যে। এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। ওরা অবশ্য আমাদেরকে আজকে খুব ইনসিস্ট করছেন। প্রতিদিন শতাধিক রোগীর ভিড়, অথচ বেহাল অবকাঠামো। যে অবকাঠামোর চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টিতে ছাদ ছুঁয়ে পড়ে পানি, ভেঙে পড়েছে দরজা জানালা, ভেতরে কাদা পানিতে একাকার। রোগীদের চিকিৎসা এবং ওষুধ দেন একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন ফার্মাসিস্ট। এমন দশা বাগেরহাটের রামপাল স্বাস্থ্য উপকেন্দ্রের। উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা স্বাস্থ্য উপকেন্দ্রটি একমাত্র মেডিকেল অফিসারের পদটি 15 বছর ধরে, এবং এর কথা জানা আছে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের। অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার কথা তিনি জানিয়েছেন। আমাদের এখানে যে গোয়ালঘর আছে, এর চেয়ে অনেক সুন্দর। এখানে বসার ব্যবস্থা নেই, দাঁড়ানোর ব্যবস্থা নেই। হাসপাতালের যে অবস্থা, কোন সময় জানি ভেঙে পড়ে, আর বর্ষা হলেই তো পানিতে তলায় যায়। হসপিটালটার খুবই অসুবিধা, তার কারণে ডাক্তার এসে থাকতেই পারে না, আর রোগীও ঠিক মতো দেখতে পারে না। আমার এখানে ঔষধ রাখার মতো কোনো আলমারি নাই, কোনো জায়গা নাই। বৃষ্টির পানিতে আমার অনেক ওষুধ নষ্ট হয়ে যায়। এখানে প্রচুর রোগী হয়, কিন্তু কি করব বলেন। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে অনেকবার দৃষ্টিগোচর করা সত্ত্বেও এখানকার কোনো পরিবর্তন বা সংস্কার হয় নাই। প্রশস্ত কেন্দ্রগুলোর অবকাঠামো আবার আত্মদা লেভেল হয়, হ্যাঁ, যথোপযুক্ত হয়, ইনশাল্লাহ আমরা যেখানে আছে মেডিকেল অফিসার, এবং যদি আমাদের ম্যানপাওয়ার সংকট না থাকে, আমরা মেডিকেল অফিসার এখানে বসাবো ইনশাল্লাহ। ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে কার্যক্রম শুরু করেন নেতারা।
নালা নর্দমায় ফগার মেশিন দিয়ে স্প্রে করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মশারি লিফলেটও বিতরণ করা হয় এবং এই কর্মসূচি চলবে বলেও জানান উদ্যোক্তারা। চট্টগ্রামের বিভিন্ন সংস্থা ও গ্রাহকদের মধ্যে বিমার দাবি চেক হস্তান্তর করেছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন। চট্টগ্রামে আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষ, মেঘনা পেট্রোলিয়াম, চট্টগ্রাম ওয়াসা সহ সরকারি বিভিন্ন সংস্থাকে গ্রুপ বীমা দাবি চেক হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। এছাড়া বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয় মরণোত্তর বীমা দাবি চেক। প্রান্তিক পর্যায়ের পোলট্রি ও ডেইরি খামারিদেরকে প্রণোদনা প্রদান সংক্রান্ত মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে। কর্মকর্তারা জানিয়েছেন, খামারিদেরকে নগদ প্রণোদনা প্রদানে ভুলভ্রান্তি এড়াতেই ডিকে অ্যাপ ব্যবহারের মাঠ পর্যায়ের জন্য ইতিবাচক সংযোজন, এতে খামারি সহ এই খাত সংশ্লিষ্ট সবাই সুফল ভোগ করতে পারবেন। ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবার মাঠে বসে দেখার সুযোগ পাবে দর্শকরা। 5 সেপ্টেম্বর রাত 1টায় বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে সাও পাওলোতে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। করিন্থিয়ান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে 12,000 দর্শককে মাঠে বসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ করে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। মঙ্গলবার ফুটবল প্রেমীদের এই সুখবর দিয়েছে সিবিএফ। ইউভেন্টাস ছাড়তে চাইছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু তাকে নাকি নিতে চাইছে না কোনো ক্লাব। রোনালদোর জন্য ক্লাব খুঁজতে এরই মাঝে তুরিনে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। গুঞ্জন ছিল দল বদল করে CR7 যেতে পারেন পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির যে কোনো 3 ক্লাবের এই একটিতে। কিন্তু মেসি পিএসজিতে যোগ দেয় রোনালদোর প্রতি এখন কোনো আগ্রহ দেখায়নি এই ক্লাবটি। রিয়াল মাদ্রিদ জানিয়েছে তারাও চাইছে না CR7কে। ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিয়েছিল মেন্ডেস, তবে এখন পর্যন্ত কোনো উত্তরও আসেনি ইউভেন্টাসের কাছে। এদিকে ম্যানচেস্টার সিটির পর এবার জাতীয় দলের হয়ে কোচিং করাতে চান স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। সম্ভাব্য জাতীয় দল হতে পারে ব্রাজিল, আর্জেন্টিনা অথবা স্পেন। সম্প্রতি এক অনুষ্ঠানে গার্দিওলা জানিয়েছেন এবারে ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। কোনো দক্ষিণ আমেরিকান অথবা ইউরোপিয়ান দলের হয়ে কোচিংয়ের সব অভিজ্ঞতাই নিতে চান। এর আগে গার্দিওলা ব্রাজিলের কোচ হচ্ছেন এমন গুঞ্জন উঠেছিল, কিন্তু কোনো বিদেশির ব্রাজিলের কোচ হওয়ার রেকর্ড নেই। তবে আর্জেন্টিনায় তার কোচিং করানোর কারণ হতে পারে সেখানে রয়েছে তার প্রিয় তারকা লিওনেল মেসি এবং সার্জিও এগুয়েরো। টেনিস ইতিহাসের 52 বছরের রেকর্ড ছোঁয়ার সুযোগ সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সামনে। এবার ইউএস গ্র্যান্ড স্ল্যাম জিতলে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ মৌসুমে 4 গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়বেন জোকোভিচ। এবছরের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের শিরোপা আছে জোকোর। সম্প্রতি উইম্বলডন শিরোপা জিতে এগিয়ে যান নিজের প্রথম ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্জনের পথে। এর আগে 1969 সালে কিংবদন্তি রড লেভারেট ছিল 4টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড। আরেকদিকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে সেরেনা উইলিয়ামস নিজের নাম প্রত্যাহার করছেন এমন ঘোষণার ঘণ্টাখানেক পর তার বোন ভেনাস উইলিয়ামসও পায়ের ইনজুরির আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেন। 5 গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস উইলিয়ামস পায়ে গুরুতর ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে না পারার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন ভেনাস। আবারও বিপুল পরিমাণের মাদক জব্দ হলো কলম্বিয়ায়। সশস্ত্র গোষ্ঠী ফার্কের সাথে সম্পর্কিত একটি চক্রের কাছ থেকেই 1.2 টন কোকেইন উদ্ধার হয়, যার বাজার মূল্য $4.20 লাখ বেশি। কলম্বিয়ার সামরিক বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়। ভালোবাসা প্রকাশে লাভ হার্ট এসব প্রতীকের ব্যবহার সারা বিশ্বে। হাতে এঁকে কাগজ কেটে প্রিয় মানুষের জন্য অনেকে অনেকভাবেই প্রতীক তৈরি করেন। তবে এক অসাধারণ উপায় অবলম্বন করলেন অস্ট্রেলিয়ার খামারি। সদ্যপ্রয়াত খালার প্রতি ভালোবাসা জানাতে নিজের খামারের ভেড়ার পাল দিয়ে তৈরি করলেন হার্ট শেপ। দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে হবে। অকৃত্রিম ভালোবাসা প্রকাশের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম বলছে খামারি বেন জ্যাকসন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। সম্প্রতি তার খালার মৃত্যু হলেও করোনা বিধিনিষেধের কারণে যোগ দিতে পারেননি শেষকৃত্যে। তবে 400 কিলোমিটার দূরে নিজের ভেড়ার পাল দিয়ে খালার প্রতি। এর সাথে আমার কাছে আজকের সব খবরের যত আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।